শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্টস পিওরলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আগামী 29শে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে, অর্থাৎ বিশ্ব হার্ট দিবস। এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি হৃদরোগ এবং তার প্রতিকার। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার আব্দুল্লাহ আল সাফি মজুমদার, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, প্রাক্তন পরিচালক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং মহাসচিব বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যদি আমাদেরকে হৃদরোগ বিষয় বা হার্টের যে কোনো রোগ বিষয়ে কোনো প্রশ্ন করতে চান, সরাসরি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে চান, তাহলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমরা 29শে সেপ্টেম্বরের যে একটা বিশেষ দিবস উদযাপিত হবে, যে বিশ্ব হার্ট দিবস, তো এই দিবস উদযাপনের মূল লক্ষ্যই নিশ্চয়ই হচ্ছে যে সাধারণ মানুষকে সচেতন করে তোলা হৃদরোগ বিষয়ে। এবং আমরা জানি যে হৃদরোগ আসলে এমন একটি রোগ যেটাকে প্রতিরোধ করা সম্ভব। স্যার, আমরা শুরুতেই জানতে চাচ্ছি যে হৃদরোগ বলতে আসলে কি বোঝানো হয়, বা হার্টে সাধারণত কি কি ধরনের রোগ বেশি হয়ে থাকে? প্রথমে একটু বিশ্ব হার্ট দিবস সম্পর্কে একটু বলি। এটা 1998 সালে প্রথমে সেপ্টেম্বর মাসের শেষ রোববারকে আগে করা হয়েছিল, নির্ধারিত করা হয়েছিল। গত কয়েক বছর ধরে এটা 29শে সেপ্টেম্বর তারিখকে নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে সারা দুনিয়াতে এই বিশ্ব হার্ট দিবসটা উদযাপিত হয়ে থাকে। এটার উদ্যোক্তা হলো ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি সহ আমাদের বিভিন্ন জাতীয় যে হৃদরোগ সংস্থাগুলি এটার সদস্য। এটা একটা ওয়ার্ল্ড বডি। তো এর মূল উদ্দেশ্য কিন্তু আপনি যেটা বললেন যে হৃদরোগকে কিভাবে আমরা প্রতিরোধ বা প্রতিকার করতে পারি। আমরা বহুলাংশেই কিন্তু হৃদরোগের একটা বৈশিষ্ট্য যে অনেকাংশেই এটা একটা প্রতিরোধযোগ্য, প্রতিকারযোগ্য রোগ। আবার যদি রোগটা হয়ে যায়, এটা একটা ব্যয়বহুল রোগও বটে। কাজে আমাদের সবসময় নজর দিতে হবে এটাকে কিভাবে আমরা রোগ হওয়ার আগেই এটাকে প্রতিরোধ করতে পারি এবং তার এইগুলিকে বিভিন্ন ফ্যাক্টর যেগুলি আছে ওগুলিকে প্রতিকার করতে পারি। তো আপনার হৃদরোগ তো কয়েক রকমের আছে। যেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হই সেটা হলো বুকে ব্যথাজনিত যে হৃদরোগ, আমরা আমাদের ভাষায় এটাকে ইসকেমিক হার্ট ডিজিজ বলি। অর্থাৎ হার্টের রক্তনালীগুলি যদি কোনো কারণে শুরু হয়ে যায়, চেপে যায়, যেটাকে অনেক সময় সাধারণভাবে আমরা হার্ট ব্লক শব্দটা ব্যবহার করি, তখন হার্ট তার যথাযথ রক্ত পায় না। রক্ত না পেলে তখন এই বুকের ব্যথা তৈরি হয়। আর যদি ওই রক্তনালী যদি একদম বন্ধ হয়ে যায়, এটা ক্ষণিকের জন্য যদি বন্ধ হয়ে যায় অথবা একটু বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকে, তাহলে রক্তর যে হৃদযন্ত্রের যে মাসলস সেটা একটু নষ্ট হতে থাকে। যেটা আমি সাদামাটা ভাষায় এটা কি বলবো, পচে যায়। যে রক্ত না থাকলে আপনার পায়ের বা হাতে যদি রক্ত না থাকে একটা জায়গায়, দেখবেন যে ওটা নীল হয়ে যায়, তারপর আস্তে আস্তে পচে যেতে থাকে। হার্টের রক্ত নালী বন্ধ হয়ে গেলে একই অবস্থা, মাসলগুলো তখন কার্যকারিতা দেখা যায় একদম নষ্ট হতে থাকে আর কি। তো এই যে এটা হলো আমাদের মাথার মধ্যে, কিন্তু হৃদরোগ বলতে এই জিনিসটাই বেশি আসে। কিন্তু তাছাড়াও হৃদরোগের আরও অনেক রকমের রকম আছে। যেমন আপনি উচ্চ রক্তচাপের জন্য হৃদরোগ হতে পারে, হৃদযন্ত্রটা বড় হয়ে যায় এবং আস্তে আস্তে হৃদযন্ত্রটা তার কার্যকারিতা কমে যেতে থাকে। আপনার ভাল্ব আছে, এটা তো একটা পাম্প বিশেষ, হৃদযন্ত্রটা একটা পাম্প বিশেষ। কাজে এটা ভাল্বগুলি যে আছে, 4টা ভাল্ব মেইনলি, ওই ভাল্বগুলি যদি কোনো কারণে অকেজো হতে থাকে তাহলে আপনার এক ধরনের রোগ হয়, এটা ভাল্বের কারণজনিত। তারপর বাতজোড়জনিত হৃদরোগ, যেটাতে গিরা ব্যথা হয় বাচ্চাদের ছোট বয়সে, রিউমেটিক হার্ট ডিজিজ 5 থেকে 15 বছর বয়সে বাচ্চাদের গিরাতে, বড় বড় গিরাতে গিরা ব্যথা হয়, গিরা ফুলে যায়। সেই সময় হার্টের ভাল্বগুলিও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। হবেই যে তা না, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বাতজোড়জনিত এক ধরনের হৃদরোগ হয়ে থাকে। আরও হৃদরোগ আছে যে শুধু মাসলসের নিজস্ব কর্মক্ষমতা হারিয়ে ফেলে বিভিন্ন কারণে। এটা
কোনো টক্সিনের জন্য, ভাইরাসের জন্য, কোনো এমনকি কোনো ওষুধের জন্য, বিশেষ করে ক্যান্সারের যে ওষুধগুলি ব্যবহার করা হয় এটা হার্টের মাসেলসের কার্যক্ষমতা কমিয়ে ফেলে, কাজে হার্ট তখন ভালো কাজ করতে পারে না। তাহলে এই ধরনের হৃদযন্ত্র, আরেকটা খেয়াল করতে হবে, আরেকটা আছে জন্মগত হৃদরোগ। যে আমরা তো সবসময় মনে করি যে বয়স্ক লোকেরই বোধহয় হৃদরোগ হবে, কিন্তু বাচ্চা হার্টের ত্রুটি নিয়ে জন্ম থেকেই হার্টের ত্রুটি নিয়ে জন্ম, তার মায়ের পেটে থাকতেই তার এই ত্রুটিগুলি হয়। কারণ একটা সেলের থেকে হার্টটা ডেভেলপ করে, মানে এটা বেশ কমপ্লিকেটেড প্রসেস। এই হার্টের চেম্বার ডেভেলপ করে, হার্টের মাংসপেশিগুলি ঠিক মতো হয়, এগুলি যাতে মুভ করে ওইটার ব্যবস্থা হয়। কাজে এই যে কমপ্লিকেটেড প্রসেসের যে কোনো একটা জায়গায় যদি কোনো কারণ বলতে দেখা যায় মা যদি কোনো ইনফেকশনে আক্রান্ত হয় পেটে বাচ্চা থাকা অবস্থায়, আরেকটা হলো রেডিয়েশন, কোনো কারণে রেডিয়েশন যায় যদি মায়ের ইতে, আরেকটা হলো কোনো ওষুধও এটা করতে পারে। এগুলি যদি থাকে তাহলে হৃদযন্ত্রে ত্রুটি নিয়ে বাচ্চাটা জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও এটা হলো এনভায়রনমেন্টাল বললাম, তাছাড়া জেনেটিক মানে জিনগত কারণেও বাচ্চার ওই হৃদযন্ত্রটা ঠিকভাবে গঠিত হতে পারে না, তখন এই ত্রুটি নিয়ে কোনো একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়, তখন এটা জন্মগত হৃদরোগ বলি। এই ধরনের প্যাটার্ন মোটামুটি মোটা দাগে এইগুলি আপনি ধরতে পারেন যে এই কয়েকটা আমাদের। স্যার এই যে আমরা স্যার প্রতিরোধের কথা বলছি, যে আমরা চাই যে হৃদরোগকে প্রতিরোধ করতে, তা এতগুলো এই যে ডিজিজের নাম স্যার আপনি আমাদেরকে বললেন, তো এর মধ্যে আসলে কোনটাকে প্রতিরোধ করা সম্ভব? সবগুলি কম বেশি প্রতিরোধের আছে, ব্যবস্থা আছে। তবে যেটা আমি বললাম যে হৃদযন্ত্রের রক্তনালী শুরু হয়ে যাওয়ার জন্য বুকে ব্যথা হয়, বুকে হৃদযন্ত্রের মাসেলসটা নষ্ট, এই যে হৃদরোগ ইসকেমিক হার্ট ডিজিজ বলি, এইটা প্রতিরোধ করাটার জন্য আমরা বহু বছর ধরে অনেক গবেষণা হয়েছে, এবং এইটার একটা সুস্পষ্ট আমাদের কতগুলি নির্দেশনা বলি আমরা দিতে পারি। যেমন আমাদের যদি ধূমপান করি, ধূমপানকে দেখা গেছে সে হৃদযন্ত্রের যে রক্তনালীগুলিকে শুরু করে। তারপর উচ্চ রক্তচাপ যদি থাকে, উচ্চ কোলেস্টেরল, আমরা লিপিড বা যেটাই বলি, উচ্চ কোলেস্টেরল যদি বেশি থাকে, ডায়াবেটিক রোগী তাদের, আর যিনি করেন না, মানে পরিশ্রম করেন না, ডেস্ক যাদের কায়িক পরিশ্রম করে, এগুলি হলো কতগুলি পয়েন্ট, এগুলি ঝুঁকি বলি আমরা। এগুলি হলেই হৃদযন্ত্র এইগুলি রক্তনালী শুরু হবে, এবং এগুলি প্রতিরোধ করলে যে হবে না এরকম কিন্তু কথা না। কথা হলো যে এগুলি যদি আমরা যেমন ধূমপান থেকে বিরত থাকতে পারি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি, তাইলে আপনার হৃদযন্ত্রের যে রক্তনালী শুরু হওয়ার আশঙ্কাটা অনেকাংশে কমে যায়। মানে আমরা বলছি যে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, আমরা চেষ্টা করব যে এই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা যতটুকু সম্ভব মডিফাই করে রাখা, আমাদের লাইফস্টাইলের যে ব্যাপারগুলো। একই সাথে নিশ্চয়ই খাদ্যাভ্যাসের কিছু কথা আসবে, যে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। খাদ্যাভ্যাস ধরেন এটা একটা ডাইলেমা আছে। খাদ্যাভ্যাস হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরল, এগুলির জন্য খাদ্যাভ্যাসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বিশেষত আমরা বলি যে কার্বোহাইড্রেটকে কার্টেল করতে হবে। যদি অনেকের ধারণা না, আগে বোধহয় উচ্চ চর্বি জাতীয় খাবার বন্ধ করতে হবে, এইটার আগে কিন্তু আপনি কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে। কার্বোহাইড্রেট হয় কি, খুব সহজে গ্রহণ করা যায়, এবং ওটা যখন কনভার্টেড হয় শরীরের ভিতরে কিন্তু চর্বি হিসেবেই কনভার্টেড হয়। কাজে আপনি যে চর্বি খেলেই আপনার হৃদরোগের একটা ঝুঁকি বেড়ে যায় তা না, কিন্তু চর্বিটাও শরীরের ভিতরে বিপাক ক্রিয়ার মাধ্যমে এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসাবে আসে। কাজে খাদ্য হিসাবে আমি বলবো যে আপনার ক্যালোরি ইনটেকটা কমে রাখেন, আপনি বিশেষ করে কার্বোহাইড্রেট কম খান, আর যে জীবন আচরণের মধ্যে একটা বেশি হলো ইম্পর্টেন্ট হলো আপনি পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন। যিনি 50 ঊর্ধ্ব লোকদেরকে আমরা বলবো যে হাঁটেন, আর তার আগের লোকদের জিম, আজকাল বিভিন্ন জায়গায় জিম করা যায়, জিম এক্সারসাইজ, তারপর সুইমিং একটা ভালো এক্সারসাইজ। আর আরেকটা জিনিস আমি বলি যে আপনি জিমে যে বা নির্দিষ্ট সময়ের জন্য এক্সারসাইজ করার চাইতে আপনি যদি ধরে নেন যে আমি দৈনন্দিন জীবনে হাঁটবো, এটা কীরকম, আপনি অফিসে যাচ্ছেন, বা কেউ হয়তো তার বাচ্চাদের পৌঁছে দেওয়ার জন্য স্কুলে যাচ্ছে,
এই যে যাওয়া আসা এগুলি যদি আপনি যানবাহন ব্যবহার না করে হাঁটেন, আপনি যদি লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠেন, তাহলে কিন্তু এটা আপনাকে ঘড়ি ধরে হাঁটার একটা যে মানে প্ল্যান, যতটুকু সম্ভব যে আমাদের যে রুগীরা বলে স্বাভাবিক যে যে আমার তো সময় হয় না, জীবনযাত্রা, রুগীরা বলে যে আসলে তো 9টা 5টা অফিস করে সময় হয় না। না তখন আপনি যে আপনি অফিসে যান তাহলে হেঁটে যান, কয় অনেক দূরে তাহলে অর্ধেক হেঁটে যান। মানে এগুলি যদি লিফট ব্যবহার না করে নিজেই তৈরি সিঁড়ি করি। ব্যবহার করা। আরেকটা হলো আপনার একটা আমাদের মধ্যে একটা ধারণা জমে গেছে যে সকালে বোধহয় হাঁটতে হবে, তা না। সকালে আমরা হাঁটার কথা বলি একটু শরীরটা ফ্রেশ সকালে থাকে, এনভায়রনমেন্টটা ঠান্ডা বাতাসটা থাকে, ভালো থাকে, এই জন্যে আপনি যে কোনো সময় হাঁটতে পারেন। আপনি দুপুরে হাঁটেন, আপনি রাত্রে হাঁটেন, এটাও আমি এনকারেজ করি। কারণ অনেক রুগী ভোরবেলা ঘুমের থেকে উঠে ফজরের উঠে তারপরে হাঁটতে যাওয়াটা খুব অলসতার বিষয় হয় না, আলস্য একটা ভর করে। আপনি যে কোনো সময় হাঁটেন, যে কোনোভাবে হাঁটেন। আপনি স্কুলে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, হেঁটে যান, বাজারে যাচ্ছেন, হ্যাঁ, সপ্তাহে রোজ না পারেন 3 দিন করেন, 4 দিন করেন, এগুলি বলে এনকারেজ করা আর কি, যে আপনাকে সচল থাকতে হবে। মানে আপনার লাইফস্টাইলের একটা অংশে আপনি মানে ফিজিক্যাল দৈনন্দিন অ্যাক্টিভিটিটাকে জীবন আপনি আচরণের মধ্যে আপনি নিয়ে ইনক্লুড নেন। করে ফেলেন। এটা- স্যার এই যে এখন এত রোগী বাড়ছে এবং আমরা জানি যে স্যার মর্টালিটির একটা অন্যতম কারণ হচ্ছে যে হার্টের এই ইসকেমিক হার্ট ডিজিজ একটা অন্যতম কারণ আমরা জানি, এবং বাংলাদেশের মতো আমরা খুব পরিশ্রমী একটা জাতি হিসেবেই আমরা পরিচিত। তারপর আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন তারাও আক্রান্ত হচ্ছে হার্টের বিভিন্ন রোগে। একটা সময় আমরা দেখতাম যে বয়স্ক যারা 40 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব তাদের মধ্যে হার্টের রোগ বেশি হতো। এখন এই যে ইয়াং পপুলেশন বেশি আক্রান্ত হচ্ছে, এর পিছনে স্যার কি কারণ? এটা কিন্তু বহু বছর ধরে আমাদের জন্য একটা চিন্তার বিষয়। আমাদের কিছু কিছু গবেষণা হয়েছে যে এটা কেন হয়। তা এবং এখনো পশ্চিমা দুনিয়াতে আপনার হৃদরোগের প্রকোপ কিন্তু 60-এর উপরে, 70-এর উপরে, মানে এলডারলি পপুলেশন। কিন্তু আমাদের দেশে দেখা যায় 30-40-এর কোটাতেও হৃদরোগ এটা হওয়াটা কিন্তু স্যার অ্যালার্মিং অসাধারণ না, মানে এটা খুব সাধারণ ঘটনা যে আমরা দেখি যে 30-40-এর। হ্যাঁ, এটা কেন হয়, কেন হয় উত্তর কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে পাই নাই। যেটা আমরা আমাদের দেশের জন্য যেটা আমরা চিন্তা করি যে ধূমপানটা একটা খুব কমন জিনিস আমাদের দেশে। ধূমপানটা খুব কম বয়স থেকে করে, দেখা যায় যে স্কুল বয়সে ধূমপান শুরু হয়, এটা একটা কারণ হতে পারে। আর আপনি বললেন যে ইদানিং বাড়ছে, ইদানিং বাড়ার একটা কারণ কিন্তু আমাদের কায়িক পরিশ্রম থেকে আমরা দূরে চলে যাচ্ছি। স্কুলে আগে যেমন খেলার মাঠ ছিল এবং বিকালবেলা ছেলেপেলেরা যাই হোক ফুটবল খেলা হোক বা এমনিই হাডুডু এগুলি খেলতো, এখন বেশিরভাগ স্কুলে কোনো খেলার মাঠ নাই এবং বিকালে খেলার কোনো সুযোগও দেওয়া হয় নাই। সবাই মনে করে যে স্কুল শেষ, এখন বাসায় এসে তারপর তাকে টিউশনি মানে টিউটারের কাছে পড়তে হবে অথবা টিউটারের কাছে যেতে হবে, তাই না? এটা আমি কি ভুল বলছি? তাই তো হচ্ছে স্যার। কোনো এনকারেজমেন্ট নাই যে না তুমি 1টা ঘন্টা খেলে আসো। আগে কিন্তু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আগে বলতে আজ থেকে 40-50 বছর আগে আমাদের স্কুল জীবনে, তখন কিন্তু বলা হয়তো যে সন্ধ্যা পর্যন্ত আমাদের একটা ফ্রি টাইম থাকতো, যে যা ইচ্ছা তাই খেলাধুলা করি, এবং আমরা খেলাধুলা করতাম। এটা একটা কারণ হতে পারে। আউটডোর অ্যাক্টিভিটি আরেকটা হলো যে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন কিছুটা হচ্ছে। শহরে ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড নিয়ে অত কথা বলি না, কারণ খুব কম পার্সেন্টেজে হয়তো ফাস্ট ফুডে দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু গ্রামেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু ওই ভাজা পোড়া বা অন্য ধরনের আগের মতো সাধারণ যে খাবার ওটার থেকে একটু দূরে সরে যাচ্ছে। আপনি জানেন যে তেল জিনিসটা যে এটা যত আপনি বার্ন করবেন তত একটা খারাপ জিনিস, ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলে, খুব খারাপ জিনিস তৈরি হয় ওই বার্নিং এর সাথে। এটা কিন্তু আমাদের মানে আমাদের হার্টের যে আর্টারি সরাসরি সেখানে এই করতে পারে। সেটা শহরের ফাস্ট ফুড হলো এটা কারণ। আর ধরেন শহরের বাইরে হইলে অন্যান্য ভাজে ওই যে পেঁয়াজও ভাজে একই তেলে ভাজছে, এটা একটা কারণ। তো এগুলি তো কারণ। আর জেনেটিক, হয়তো আমাদের এথনিসিটি, রাদার জেনেটিক শব্দ না বলে আমি এথনিসিটি বলতে পারি। এই উপমহাদেশে দেখেছি আমি, ইন্ডিয়াতে, পাকিস্তানেও আমাদের কিন্তু এইটা আসছে। তারপর এমনকি ইমিগ্রেন্ট যারা ইউকেতে বা ইউএসএ থাকে তাদের উপরেও যে হিসাব করে দেখা গেছে যে যারা ইন্ডিয়ান ইমিগ্রেন্ট, ইন্ডিয়ান বলতে আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তাদের ইমিগ্রেন্টের মধ্যে আর্লি এজে হার্ট ডিজিজটা হয়। কিন্তু এর এক্সাক্ট কারণটা আমরা ধরে নিচ্ছি এথনিক্যাল কারণ, এটা এই শব্দটা আমরা ব্যবহার করবো যে এক্সাক্ট এথনিক্যালি একটা কারণ, এটা ধরে নিয়েছি। সেই জন্য আমাদের উচিত যে আমরা যেন এই যে রিস্ক ফ্যাক্টর যেগুলি জানি আমরা, ওগুলির থেকে যেন আমরা দূরে থাকি। মানে সেই জন্য ধূমপান বন্ধ করার জন্য আমরা বহু
অ্যাডভোকেসি করছি। আমি মনে হয় যে গত 10-15 বছর অবশ্যই ধূমপানের পরিমাণ কমে আসছে, অ্যাটলিস্ট প্রকাশ্যে ধূমপানটা কমে আসছে, বা লোকজন জানে যে ধূমপানটা খারাপ, অ্যাটলিস্ট মানে এর হার্মফুল ইফেক্ট গুলো এইটা সম্পর্কে জানে। মানুষ ধারণা রাখছে। তারপরে আপনি জানেন যে ডায়াবেটিসটা মানে কি বলে এপিডেমিক আকারে হচ্ছে এখন মহামারী আমরা মহামারী বলি যে। ওই উপমহাদেশে। কিন্তু কাজে ডায়াবেটিস মহামারী মানে আপনার ওটা তো হার্ট ডিজিজ, একই সাথে তো মানে হার্টকে টার্গেট অর্গান হিসেবে তো কাজে আক্রান্ত এটাও করছে। একটা কারণ যে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। এটাও কিন্তু আপনি এক্স্যাক্টলি বুঝতে পারছি না আমরা যে আমাদের দেশে এইভাবে এপিডেমিক আকারে কেন হচ্ছে, কিন্তু হচ্ছে। এবং এই যে স্যার ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলি খুব আর্লি এজে, জানেন এখন টিন এজে আমাদের কোলেস্টেরল লেভেল মাপার অ্যাডভোকেসি করা হয় বাচ্চা বয়সে। আমরা আগে বলতাম না যে বাচ্চাদেরকে ডিমের হলুদটা দিয়ে বা সাদাটা খাচ্ছে, এরকম একটা কথা কিন্তু ছিল। কিন্তু আসলে বাচ্চারাও কিন্তু এক্সপোজড এই কোলেস্টেরল তাদের হাই, কাজে ওদেরকে মাপারও কিন্তু আছে। আমাদের বাচ্চাদের মধ্যেও কিন্তু এখন আমরা ওবেসিটি দেখতে পাই। এটা একটা চাইল্ডহুড ভালো ওবেসিটি বলছে, স্যার আমরা এতক্ষণ ওই শব্দটা মানে ব্যবহার করি। চাইল্ডহুড ওবেসিটি এখন স্যার খুবই কমন। চাইল্ডহুড এবং কেন, আমাদের ওবেসিটিটাও এপিডেমিক আকারে বাড়ছে। এটা অবশ্য আমাদের না, গ্লোবাল ওবেসিটিটা। আপনি জানেন যে গ্রাফটা এরকম দেখাচ্ছে আমেরিকার ওবেসিটিও, যে গ্র্যাজুয়ালি ইয়ার বাই ইয়ার বেড়ে যাচ্ছে। তারাও অনেক চেষ্টা করছে। এটা তো এক্সারসাইজ একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আজকাল কিছু ওষুধ চলে আসছে বাজারে যেগুলি ওবেসিটি কমাতে সাহায্য করে। সেটাও আমি বলি, আমার রোগীদের বলি যে এটা ম্যাজিক ড্রাগ না যে আপনি ইনজেকশন দিব আর আপনার ওজনটা কমতে থাকবে, ঠিক এটা না। আপনি আপনার জীবনাচরণ কমাতে থাকবেন, আপনি কার্বোহাইড্রেট কম খান, হাঁটেন, মাথার মধ্যে রাখেন যে আমার ওজন কমাতে হবে, এর সাথে কিছু ওষুধ মানে এটা একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, খুব বেশি সাপ্লিমেন্টারি এফেক্ট হবে। ওবেসিটি এটা বলা উচিত ছিল আমাদের। স্যার ওবেসিটি এখন একটা নতুন কনসার্ন আমাদের জন্য, ভালো ঝুঁকি, হৃদরোগের জন্য একটা বড় ঝুঁকি হলো। আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি ওয়াশিংটন বলছি, চট্টগ্রাম থেকে। জি দর্শক শুনতে পাচ্ছি। জি, আমার সমস্যাটা হচ্ছে যে আমার হার্টবিটটা হঠাৎ করে মনে করেন যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আইল্যান্ডের উপর থেকে একটু লাফ দিয়ে নিচে নামছি, অথবা কোথাও একটু খেলাধুলো করছি বা একটা দৌড় দিয়ে একটা বল ধরছি, তখন আমার হার্টবিটটা খুব প্রচন্ড বেড়ে যায় এবং এটা দূরের থেকে দেখা যায় যে এরকম লড়তেছে বুকের ভিতরে। এবং আমি ওই টাইমে দাঁড়াই থাকতে পারি না এবং আমার শরীরটা ঘেমে যায়। এই জন্য আমার মানে সোজা কথা আমি বসে দাঁড়ানো থাকতে পারি না, আমাকে শুইতে হবে এবং আমাকে বাতাস টাতাস করতে হবে, এরকম একটা পরিস্থিতি এসে যায়। অবশ্য মূলত আমি জানতে চাচ্ছি যে এটার কারণটা কি আর এটা থেকে কিভাবে প্রতিকার পেতে পারি। আচ্ছা দর্শক আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, আমার ধন্যবাদ দর্শককে যে উনি একটা নতুন জিনিসের অবতারণা, আমরা এটা নিয়ে আসলে কথা বলিনি আগে। এটা হলো হার্টের যে রেট, হার্টের যে গতি, এটা বেশি হয়ে যাওয়া অথবা অনিয়মিত হয়ে যাওয়া একটা হৃদরোগের একটা অংশ, যেটাতে উনি যে কথাটা বললেন। আপনি মনে রাখবেন যে আমরা যে পরিশ্রমই করি, আমরা সবাই এই হার্টের গতি বাড়তে থাকে পরিশ্রমের সাথে। এটাই হলো ফিজিওলজি, এটাই হলো স্বাভাবিক যে হার্টের গতি বাড়তে থাকবে। তবে উনি বলছেন যে অত্যাধিক বাড়ে, শব্দটা এটা ব্যবহার করছেন, মানে যতটুকু বাড়া উচিত তার থেকে বেশি বাড়ে। সেটা কি কারণে বাড়তে পারে? একটা হলো যে আপনার যদি না থাকে, অভ্যাস না থাকে, যে পরিশ্রমের অভ্যাস না থাকলে, তাইলে কিন্তু আপনি যখন পরিশ্রম করতে যাবেন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হার্টের গতি বেড়ে যাবে। আপনি 100 হয়ে যাওয়া উচিত এই পরিশ্রমে, আপনার হয়ে যাবে 120-30। কাজে এটা একটা যে আপনি তাহলে যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন দেখবেন যে না ওই রকম অত্যধিক আর বাড়ছে না। 1 2 নম্বর হলো যদি রোগের কথা চিন্তা করি, আমাদের কিছু হরমোনাল ডিজিজ আছে, এর মধ্যে থাইরয়েড একটা ডিজিজ আছে। থাইরয়েডের পরিমাণ যদি বেড়ে যায়, হার্টের গতিটা তখন বেড়ে যায়। এটা অবশ্য আপনি পরিশ্রম না করলেও কিছুটা বৃদ্ধি থাকে, আর পরিশ্রম করলে অনেক বেশি হয়। আপনার যদি শরীরে রক্তের পরিমাণ কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, তাহলে কিন্তু হার্টের গতি বেড়ে যায়। এগুলি আমরা একটু কমন কারণগুলি চিন্তা করলাম। আর হার্টের নিজস্ব কিছু ব্যাপার আছে যেখানে কারো কারো হার্টের গতি হঠাৎ করে অনেক বাড়ে। এটা এক ধরনের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, একটা কঠিন নাম না, যারা ডাক্তার না তাদের জন্য সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা খুব কমন, মানে সরি মানে এই গ্রুপের মধ্যে কমন আর কি, যে আমরা রেট বেড়ে যাওয়ার যে রোগের এটার মধ্যে এসভিটিটা মানে আনকমন না। এবং
উনি বুঝছেন যে উনি শুয়ে থাকে বা তখন চলে যায়। তার মানে একটা যদি আমার ওই কারণগুলি বাদ দিতে হবে আগে, যে না ওনার হিমোগ্লোবিন ভালো আছে, ওনার থাইরয়েড ভালো আছে, উনি আসলে ওনার হার্টের গতি 100-120 হয়, তাহলেও মনে করবেন যে এটা ইয়ের মধ্যেই আছে, আপনার রোগ ছাড়াই হচ্ছে। আর যদি দেখা যায় এটা 140, 50, 60, 200 হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে হয়তোবা তার ওই সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া হচ্ছে। তখন এটা তো আমরা এইভাবে পরামর্শ দিতে পারবো যে আপনাকে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে। এই যে হার্টের গতি বেড়ে যায়, ঠিক ওই সময় একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো সম্ভব হয় যদি বা কাছাকাছি যদি একটা ইসিজি করারও ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো যে আপনি ওই সময় হার্টের গতিটা কিভাবে বাড়লো, কি মানে ডায়াগনোসিসটা করা সম্ভব ডায়াগনোসিসটা ওইটা হয়ে যাবে স্যার, এবং ওইটা ভালো চিকিৎসা আছে। ছোট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিওলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই প্রজেক্টে ছোট্ট বিরতিতে আছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিওলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হৃদরোগ এবং তার প্রতিকার বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আব্দুল্লাহ আল সাফি মজুমদার, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, প্রাক্তন পরিচালক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং মহাসচিব বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাবার আগে আপনার কাছে আমি প্রতিরোধ নিয়ে অনেক কিছু জানছিলাম, স্যার আমি চিকিৎসা নিয়ে জানবো, তো তার আগে একটু স্যার জানতে চাই যে বুকে ব্যথা মানেই কি হৃদরোগ? এটা তো খুব কমন প্রশ্ন। বুকের ব্যথা মানে হৃদরোগ না, বরং হৃদরোগ জনিত বুকের ব্যথা খুবই কম। যদি আমি বুকের ব্যথা যে কারণ হয় তার কারণের মধ্যে সংখ্যার হিসাবে কম, কিন্তু গুরুত্ব হিসাবে এটা একদম উপরের দিকে থাকবে। হার্টের কারণে যে বুকের ব্যথা হয়, সেই বুকের ব্যথা যদি হার্টের রক্তনালীগুলিকে যদি আমরা সাথে সাথে খুলে এই বুকের ব্যথাটাকে দূর করতে পারি, তাইলে একটা ইমিডিয়েট আমাদের হার্টের মাসেলসটা বেঁচে যায়। যার জন্যে যদিও হার্টের কারণে বুকের ব্যথাটা সংখ্যা হিসাবে কম, কিন্তু গুরুত্ব হিসাবে এটাকে অনেক বেশি। মর্টালিটিটা তো বেশি হচ্ছে, মর্টালিটি হোক আপনার, এবং চিকিৎসা সম্ভব। আপনি যদি ইমিডিয়েটলি, আমরা এটাকে গোল্ডেন আওয়ার বলি, যে 2 ঘন্টার মধ্যে একটা হার্ট অ্যাটাকের রোগী যার নাকি হার্টের রক্তনালী 100% বন্ধ হয়ে গেছে, সেটা তখন হার্ট অ্যাটাক হয়, প্রচণ্ড বুকে ব্যথা, ঘাম হচ্ছে, তখন তাকে যদি আমরা সেই 2 ঘন্টার মধ্যে অ্যানজিওগ্রাম বলে একটা পরীক্ষা আছে যেটাকে হার্টের রক্তনালী দেখা যায়, এটা করে তার রক্তনালী যেখানে ব্লক আছে সেই ব্লককে যদি আমরা অপসারণ করে ওখানে রিং লাগানো যায়, তাহলে কিন্তু সে একদম পুরো মানে তার মাসলগুলোকে, হার্টের মাসলগুলোকে রিকভার করা পুরো রিকভার হয়ে যায়। মানে এই জন্যই বলা হচ্ছে যে টাইম ইজ মাসল, মানে যতটা টাইম যাচ্ছে তত তার মাসলগুলো নষ্ট হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। সো আমি আরো জানবো, আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন। জি, আমার নাম নুরুজ্জামান। আমি আমার কয়দিন যাবত বা বাম হাতে ব্যথা করে এবং বুড়া আঙ্গুলে জিলিক মারে। ব্যথার জন্য আমি ওষুধ খাইছিলাম, ন্যাপটোসিন ট্যাবলেট খাইছিলাম সকালে আর রাত্রে 7 দিন, কিন্তু ব্যথা কমছে, কিন্তু এখন ওই কমে না, ইয়ে হয় না, শুলে বা ইয়ে করলে বসে থাকলে ব্যথাটা ধরে থাকে। দর্শক, আপনি কি জানতে চাচ্ছেন এখন? এইটা কি জন্য ব্যথা? এটা কি হার্টের ব্যথা না? আপনার বয়স কত? এটা জানার জন্য। আপনার বয়স 52। আপনি ধূমপান করেন? জি না। আপনি অন্য উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এই ধরনের রোগ আছে? ডায়াবেটিস আমার নিয়ন্ত্রণে আছে, খালি পেটে 7 পয়েন্ট। না, যাই হোক, ডায়াবেটিস আছে আর উচ্চ রক্তচাপ আছে। প্রেসারের জন্য ওষুধ খান? প্রেসারের জন্য আমি ওষুধ না খাই না। খান না। আপনি হাঁটতে গেলে কি ওই বাম হাতের ব্যথাটা বেড়ে যায় হাঁটার সময়? না, হাঁটার সময় বাড়ে না, হাঁটার সময় কমে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলি নিয়ে মনে হচ্ছে যে এটা আপনার হাড়ের কারণে, মানে বোনের কারণে হওয়ার সম্ভাবনাটা বেশি।
তবে যেহেতু আপনার 52 বছর বয়সে ডায়াবেটিস আছে, তাহলে আপনাকে ওইটা ওই আগে দেখে নিতে হবে হার্টের কোনো কারণে এটা হচ্ছে কিনা। হার্টের কারণে হতে পারে, আপনি যেরকম বলছেন বাম হাতে ব্যথায় বা আঙ্গুলে অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা কম মনে হচ্ছে এই জন্যে যে হার্টের ব্যথাগুলি আপনি হাঁটার সাথে সাথে অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় কোনো ফিজিক্যাল পরিশ্রম করলে তখন কিন্তু আপনার ব্যথাটা বাড়বে। তা বাড়ে না যখন, এটা হওয়ার সম্ভাবনা কম। তবুও যেহেতু আপনি অ্যাট রিস্ক, 52 বছরটা তো বয়সটা হলো আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিস আরও বেশি সম্ভাবনা বাড়িয়ে তুলছে, কাজে আপনি একটু চেক আপ করার দরকার যে এটা হার্টের কি হার্টের না। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মাসুদ রানা, আমি মগবাজার থাকি। আমি শাফি মজুমদার স্যারের পেশেন্ট। আচ্ছা, আপনি কি জানতে হ্যাঁ। চাচ্ছেন? আমি 2 বছর আগে শাফি মজুমদার স্যারকে দেখিয়েছিলাম। আমাকে টেলকার্ডিস 40 একটা ওষুধ দিয়েছিলেন। তো আমি ওটা কন্টিনিউ করছি 3-4 বছর। তারপরে লাস্ট দেখাইছি 2 বছর আগে। 1 বছর যাবত আমি এই ওষুধটা খাই না, আমার প্রেশার কন্ট্রোলে আছে। আমার শুনেছি যে প্রেশার ওষুধ ছাড়া যায় না, ছাড়লে হার্ট ফুলে যায়, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আমার প্রেশার স্বাভাবিক আছে এখন। হ্যাঁ, এটার উত্তর দেই। আপনিও ভালো একটা জিনিসে অবতারণা করছেন। প্রেশারের ওষুধ একবার শুরু করলে ছাড়া যায় না, এই যে একটা কমন মিথ, এটা ভুল। এটা আপনিই তো প্রমাণ করতেছেন যে না, ছাড়া যায়। অর্থাৎ যখন উচ্চ রক্তচাপ দেখা যায় তখন উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ওষুধ দিই। তারপর দেখা যায় কারোর জন্য ওভার দি টাইম এই ওষুধের ডোজ কমে যায়, অথবা ওষুধটা নাও লাগতে পারে। যেমন আপনার ওষুধ খান না, তাও প্রেশার ভালো, কাজে আপনার তো আর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনই নাই। তবে এই জিনিসটা আপনি মানে আমাদের মারফতে হয়ে এই সিদ্ধান্তটা নিলে ভালো হতো যে আমার তো প্রেশার এখন স্বাভাবিক, আমি কি করব, বুঝছেন? এটা একটু কিন্তু এটা আমি সাধারণ দর্শকদেরও বলি যে এটা একদম খুব ভুল ধারণা যে ওষুধ খাওয়া শুরু করলে ওষুধ ছাড়া যায় না, এটা আসলে ঠিক না। মানে পেশেন্টের কন্ডিশন যদি ইমপ্রুভ করে, এটা তার স্টেবল থাকে, যদি প্রেশার ওষুধ ছাড়া ভালো থাকে আপনি থাকবেন। আচ্ছা, দর্শক আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার, এখন যেটা বলছিলাম যে আপনি ইমিডিয়েট ম্যানেজমেন্ট নিয়ে একটু আগেই বলছিলেন যে হার্টের ক্ষেত্রে ইমিডিয়েট ম্যানেজমেন্টের গুরুত্ব কত বেশি, এবং আমরা জানি যে এই ক্ষেত্রে পেশেন্টের ডিসিশনের একটা ব্যাপার আছে, যে পেশেন্টকে আপনারা হয়তো ট্রিটমেন্ট অপশন দিলেন, সেক্ষেত্রে পেশেন্ট কতটা অ্যাওয়্যার বা সে কতটা আসলে ইনফর্মড, সে যে ডিসিশনটা নিবে যে এই প্রসিডিওরটায় সে যাবে কিনা, এই প্রসিডিওরের সাইড এফেক্ট নিয়ে হয়তো সে ভাবতে পারে বা আদার্স কমপ্লিকেশন নিয়ে সে ভাবতে পারে, এই করে কিন্তু স্যার অনেক ক্ষেত্রেই পেশেন্টটা ডিলে করে ফেলে। এই বিষয়টা নিয়ে প্রসিডিওরটা তখন স্যার আউটকামটা তো স্যার ভালো আসে না, ইমিডিয়েটলি করা গেল না আর কি। আমার শুধুমাত্র এইভাবে না, অনেকে দেখবেন যে রাতের বেলা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, মানে অ্যাজমা তো একটা কমন কারণ, কিন্তু হার্টের কারণেও কিন্তু হঠাৎ করে এরকম প্রচণ্ড শ্বাসকষ্ট, এটাও কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে এসে এই শ্বাসকষ্ট চিকিৎসা করা দরকার। এটা এখানে বলে রাখলাম, কারণ আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টে কিন্তু এটা অনেক। আর একটা উনি যেটা বলছিলেন, চট্টগ্রাম থেকে এক রোগী বলছিলেন যে হঠাৎ করে তার হৃদস্পন্দন বেড়ে যায়। এই হৃদস্পন্দন যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, ওটাকেও নিয়ন্ত্রণ করার জন্য ইমিডিয়েটলি মানে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ওখানে ওষুধের ব্যবস্থা আছে। আপনি ডিসি শক বলি আমরা, শক দিয়ে আমরা হার্টকে আবার নর্মাল রেটে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এগুলি কিন্তু আজকাল অনেক বেশিরভাগ যে সরকারি হাসপাতালগুলিতে কিন্তু এই ব্যবস্থা আছে। কাজে এগুলি কিন্তু জরুরি হৃদরোগের চিকিৎসার পদ্ধতিগুলি আর কি। যে এবং আচ্ছা, এখন তো মানে বিশ্বজুড়েই হৃদরোগের চিকিৎসার অনেক ধরনের আধুনিক ধরনের পদ্ধতি, আধুনিক অনেক মেডিসিন এসেছে। বাংলাদেশের এখন কি অবস্থা, মানে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়েছে? আমি বলবো তো ওই যদি আমরা উন্নতি কিভাবে দেখেন, এই শুরুটা কীরকম ছিল, তলটা, সেটা যদি দেখেন আমরা অনেক দূর আগিয়েছি। আর আপনার যে প্রশ্ন যে অন্য দুনিয়ার তুলনায় আমরা কতটুকু আগিয়েছি, আমরা বেসিক যে রোগগুলির চিকিৎসা, এটা কিন্তু আমাদের দেশে 100% সম্ভব। আমরা কয়েকটা ক্ষেত্রে একটু এখন পর্যন্ত আগাতে পারি না। একটা ভালো উদাহরণ হলো হার্ট লাং ট্রান্সপ্লান্ট। হার্ট ট্রান্সপ্লান্ট আমাদের এখনও শুরু হয় না, এবং আমরা প্ল্যানও করি না এখনও শুরু করা, অনেক রকমের জটিলতা আছে। এটা একটা যেমন আমরা পারি না। তাছাড়া দেখেন আমরা পারি না এরকম কাজ
তো অনেক চিন্তা করে বের করতে হবে যে স্যার, আমরা আসলে এখন কি পারছি স্যার, আমরা আসার কথা শুনতে আমরা চাই। সবই পারছি। আমরা ওষুধের ব্যাপারে আমি আপনাকে বলি, আমাদের যে ওষুধ কোম্পানিগুলি লেটেস্ট এই 24-এ যে ওষুধটা হলো অ্যাপ্রুভড হলো, আমাদের তো এই ওষুধগুলি বাজারে আসতে হলে আপনি জানেন বিভিন্ন মেডিকেল Trial গুলো, রেগুলেটরি পার বডি হয়ে চলে অ্যাপ্রুভ আসে। করতে হয়, ইউএস এফডিএ অথবা আমাদের ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি আছে, এরকম প্রত্যেক দেশে আমাদেরও একটা আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এদের অ্যাপ্রুভ। যেই ওষুধটা ইউরোপে বা ইউএসএতে 2024-এ অ্যাপ্রুভড হয়েছে, সেই ওষুধটা কিন্তু আমরা আমাদের দেশের বাজারে অনেক সুলভ মূল্যে এটা অ্যাভেলেবল। এটা কোভিডের সময় আপনি একদম হাতে নাতে দেখছেন। যেই ওষুধটা ইউরোপে আমেরিকায় বের হয়েছে, উইদিন আমার মনে হয় তো 2 উইকসও লাগে নাই, এই ওষুধটা কিন্তু বাংলাদেশে পাওয়া গেছে। মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা বিরাট ভূমিকা পালন করছে। সেই হিসাবে আমাদের দেশে ওষুধের খুব বড় রকমের কিন্তু ঘাটতি নাই, আমরা বিভিন্ন প্যাটার্নের ওষুধ আছে। আচ্ছা, আরেকটা হলো ইন্টারভেনশন আমাদের দেশে আমি খুবই মানে থ্যাঙ্কস গড যে আমরা কিন্তু অলমোস্ট 90% আমরা ইন্টারভেনশন। আমি একটু জানতে চাই স্যার, এই যে ইন্টারভেনশনের কথা আসছে, যে আমরা কি এখনো ঢাকা কেন্দ্রিক সেই চিকিৎসা পদ্ধতিতে আছি, নাকি এগুলো আসলে ঢাকা কেন্দ্রিক বলবো না, কিন্তু ঢাকাটাই তো মেইন সেন্টার হিসেবে রয়েছে, কিন্তু চট্টগ্রামে বিভাগীয় শহরগুলোতেও বড় বড় জায়গায় আছে, দিনাজপুরে, রংপুরে, খুলনায়, বরিশালে, ময়মনসিংহে, ওখানে কিন্তু ক্যাথ ল্যাব আছে এবং ওখানে অনেকগুলি কাজ হয়। তো ঢাকার মতো সবগুলি কাজ হয় না। ঢাকাতে আমরা চেষ্টা করছি যে একদম আপ টু দি যে ডেভেলপমেন্ট হচ্ছে ওই পর্যন্ত যাওয়া। আমাদের হাতে সময় শেষ হয়ে গিয়েছে, আপনার কাছ থেকে আসলে আরো অনেক কিছু জানার ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।